ডন, জাভেদ ওরা ঝাঁপিয়ে পড়ে সালমানের উপরে। সামিরা এসে ইনজেকশন পুশ করে, তারপরে আজিজ মোহাম্মদ ভাই দড়ি নিয়ে ওর গলায় ফাঁস দেয়। ডন ও জাবেদ সহ একদল ঘাতক সেদিন ঝাঁপিয়ে পড়েছিল নায়ক সালমান শাহের ওপর। সালমানকে কাবু করতে স্ত্রী সামিরা এসে তাকে জোরপূর্বক চেতনানাশক ইঞ্জেকশন পুশ করে। এরপর আজিজ মোহাম্মদ ভাই নিজ হাতে সালমান শাহকে ফ্যানের হুকে ঝুলিয়ে দেয়। সবচেয়ে হৃদয় বিদারক বিষয় হলো, সালমান শাহকে যখন হাসপাতালে নিয়ে ডাক্তাররা মৃত ঘোষণা করেন এবং পোস্ট মর্টেমের জন্য পাঠান, তখনও তিনি পুরোপুরি মারা যাননি। তার শরীরে স্পন্দন ছিল, অর্থাৎ জীবিত একজন মানুষকে পোস্টমর্টমের টেবিলে কেটে কুটে শেষ করে ফেলে সেই অপরাধী চক্র। অপরাধীদের হাত এত দূর পর্যন্ত বিস্তৃত ছিল যে তারা পুরো হাসপাতাল কর্তৃপক্ষ ও ডাক্তারদের কিনে নিয়েছিল। আর সেই কারণে ডাক্তাররা জীবিত সালমান শাহকে মৃত ঘোষণা করতে দ্বিধা করেনি। এমনটাই অভিযোগ তুলেছেন তার মা নীলা চৌধুরী। নীলা চৌধুরীর এই দাবির পেছনে রয়েছে অকাট্য সব প্রমাণ ও যুক্তি। তবে এই ঘটনা গভীর রহস্যে যাওয়ার আগে আলোচনা করা দরকার এই পুরো মিশনে বা মিশনের প্রধান দুই মাস্টার মাইন্ডকে নিয়ে। তারা আর কেউ নন, স্বয়ং নায়কের স্ত্রী সামিরা হক এবং শাশুড়ি লতিফা হক লুসি। এত বছর পর হলেও থলে থেকে বিড়াল বেরিয়ে পড়েছে। উন্মোচিত হয়েছে এই দুই নারীর চরম নৈতিক অবক্ষয় ও পরকীয়ার গল্প। জানা যায়, স্বামী থাকা সত্ত্বেও লতিফা হক লুসি তাকে পছন্দ করতেন না। লুসির স্বামী ছিলেন বাংলাদেশের সাবেক প্রথম শ্রেণীর ক্রিকেটার শরীফুল হক হীরা। হীরাকে ফাঁকি দিয়ে মা ও মেয়ে একসাথে প্রেমিকের সাথে বিভিন্ন হোটেলে যাতায়াত করতেন। সামিরার অবৈধ শারীরিক সম্পর্ক গড়ে উঠেছিল বাংলা সিনেমার তৎকালীন কুখ্যাত ভিলেন ডনের সাথে, যিনি পুলিশের জালে। অন্যদিকে শাশুড়ি লুসির গভীর প্রণয় ছিল প্রভাবশালী চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে। নায়ক সালমান শাহ যখন তার স্ত্রী ও শাশুড়ির এই অনৈতিক ও নোংরা সম্পর্কের কথা জেনে ফেলেন, তখনই তার জীবনের উপর নেমে আসে কালো ছায়া। নিজেদের অপরাধ লুকাতে এবং সমাজ ও পরিবারের কাছে মুখ রক্ষা করতে মা মেয়ে মিলে সিদ্ধান্ত নেয় সালমানকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার। সেই পরিকল্পনা অনুযায়ী 6 সেপ্টেম্বর কাল রাত রচনা করা হয় মাস্টার প্ল্যান। যখন সালমানকে শেষ করার মিশন শুরু হয়, তখন চেতনানাশক কেমিক্যাল মিশ্রিত একটি রুমাল তার মুখে চেপে ধরেন শাশুড়ি লুসি। কেমিক্যালের প্রভাবে সালমান জ্ঞান হারিয়ে ফেলেন। ঘাতকরা ভেবেছিল আঘাত ও নির্যাতনের মুখে নায়ক বুঝে মারা গেছেন, কিন্তু শক্ত সামর্থ্য সালমান তখনও বেঁচে ছিলেন। এই জীবিত অবস্থাতেই তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং কৌশলে পোস্টমর্টেমের নামে তার চিরস্থায়ী মৃত্যু নিশ্চিত করা হয়। সালমান শাহের মা নীলা চৌধুরী আক্ষেপ করে বলেন, তৎকালীন সময়ে মিডিয়াতেও এক বিরাট সিন্ডিকেট সক্রিয় ছিল। আজিজ মোহাম্মদ ভাইয়ের অঢেল টাকা ব্যবহার করে সালমানকে দুশ্চরিত্র ও লম্পট হিসেবে প্রমাণের অপচেষ্টা করা হয়। বাজারে রটিয়ে দেওয়া হয় যে সামিরার সাথে সালমানের গন্ডগোল ছিল এবং অভিনেত্রী শাবনুরের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। বানিয়ে বানিয়ে এসব খবর ছড়িয়ে ইমনকে, অর্থাৎ সালমান শাহকে মানসিকভাবে বিপর্যস্ত ও পাগল বানাতে চেয়েছিল তারা। সেই শক্তিশালী সিন্ডিকেট কখনোই চায়নি সত্যটা দেশের মানুষের সামনে আসুক। তারা নানাভাবে আইনি বাধা সৃষ্টি করেছে এবং বিচার প্রক্রিয়াকে দীর্ঘায়িত করেছে। অবশেষে দীর্ঘ 29 বছর পর হলেও আইনি প্রক্রিয়ায় বড় পরিবর্তন এসেছে। আটক করা হয়েছে ঘাতকদের একজনকে, যাকে 12 লাখ টাকায় ভাড়া করেছিল আজিজ মোহাম্মদ ভাই। 1996 সালের সেই অভিশপ্ত দিনে ঢাকার ইস্কাটনের ফ্ল্যাটে ফ্যানের সাথে পাওয়া যায় সালমানকে। তখন তার বাবা কমরউদ্দিন চৌধুরী একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছিলেন। পরবর্তীতে 1997 সালের 3 নভেম্বর সিআইডি আদালতে একটি চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়, যেখানে ঘটনাটিকে অপমৃত্যু বলে চালিয়ে দেওয়া হয়। কিন্তু সিআইডির সেই রায় ছিল সম্পূর্ণ মনগড়া, প্রভাবিত এবং একপাক্ষিক। সত্যকে ঢেকে দেওয়ার জন্য প্রশাসনের একটি বিশাল অংশ সেদিন ক্ষমতার কাছে বিক্রি হয়েছিল। সন্তানের বিচার পেতে গত 29 বছর ধরে চরম সংগ্রাম ও বেগ পেতে হয়েছে মা নীলা চৌধুরীকে। নিজের দুঃখের কথা বলতে গিয়ে তিনি জানান, আদালত থেকে একবার যে রায় দেওয়া হয়েছিল তাকে নাকি উভয় পক্ষে খুশি করার জন্য ছিল। বিচার ব্যবস্থার প্রতি ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আদালত মানুষকে খুশি করার জায়গা নয়। মানুষ ন্যায় বিচারের আশায় সেখানে যায়, কিন্তু বিচার চাইতে গিয়ে তাকে পদে পদে অপমানিত হতে হয়েছে। আদালতে গেলে তাকে নিয়ে বিচারকরা টিটকারি করেছেন। এমনকি 16-17 সালের দিকে একজন বিচারক অতি তুচ্ছ পারিবারিক কারণ দেখিয়ে ডেট বাতিল করে দিয়েছিলেন। বিচার না পেয়ে এক পর্যায়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারে গিয়েছিলেন এই অসহায় মা। তদনীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাকে সন্ধ্যার পর থেকে রাত 1টা পর্যন্ত বসে রেখেছিলেন। গভীর রাতে একজন ভদ্রমহিলা কারো বাসায় ঘন্টার পর ঘন্টা বসে থাকাটা কতটা মর্যাদাহানিকর, তা সত্ত্বেও সন্তানের বিচারের আশায় সব সহ্য করেছিলেন তিনি। কিন্তু দীর্ঘ অপেক্ষার পর মন্ত্রী সাহেব ঠান্ডা মাথায় বলে দিলেন, এটা তো অনেক আগের ডেট মামলা, এখন আর কি করার আছে।
নীলা চৌধুরী তখন সালমান শাহের লাশের কিছু ছবি দেখাতে চেয়েছিলেন, যা দেখলে যে কোনো সাধারণ মানুষও বুঝতে পারবে যে এটা অপমৃত্যু নয়, কিন্তু মন্ত্রী সেই ছবি দেখতে রাজি হননি। পরবর্তী সময়ে পিবিআই কর্মকর্তা বনোজ কুমার এই অসহায় মাকে চরম অপমান ও অপদস্থ করেন। পুরনো মামলা নিয়ে তারা সালমানের মায়ের সামনে হাসাহাসি করেছিলেন। নীলা চৌধুরী তখন বুঝতে পেরেছিলেন প্রশাসনের প্রতিটি স্তরে সামিরা ও আজিজ মোহাম্মদ ভাইদের লোক বসানো রয়েছে। প্রচণ্ড রাগ ও ক্ষোভ বুক ফেটে চেপে তিনি নীরবে ধৈর্য ধরেছিলেন। একজন মায়ের এই ইস্পাত কঠিন মনোবল প্রমাণ করে যে যার মা এত সত্যবাদী ও শক্তিশালী, সেই সন্তান কখনো মানসিক চাপ সহ্য করতে না পেরে নিজেই নিজের প্রাণ দিতে পারে। এই নিহতের পেছনে যে কতটা রহস্য লুকিয়েছিল তা পরিষ্কার বোঝা যায় সালমানের মামা আলমগীর কুমকুমের তোলা বেশ কিছু অমীমাংসিত প্রশ্ন থেকে। দীর্ঘ 29 বছর পেরিয়ে গেলেও যে প্রশ্নগুলোর কোনো যুক্তিসঙ্গত উত্তর দিতে পারেনি তদন্তকারী সংস্থাগুলো। প্রথমত, ঘটনার পর থেকে সালমানের ব্যবহৃত অতি প্রয়োজনীয় সেলফোনটি আর কখনো খুঁজে পাওয়া যায়নি কেন? দ্বিতীয়ত, মৃত্যুর আগে কয়েকদিনের জন্য কল রেকর্ড কেন তদন্ত ফাইল থেকে গায়েব করে দেওয়া হলো? তৃতীয়ত, ঘটনার পর পুলিশ ও ডিপিডিসির কর্মকর্তা বজলুর করিম যখন ফ্ল্যাটে ঢোকেন তখন তারা ফ্যানের সাথে ঝোলানো রশিটি মেপে দেখেন। সালমান শাহের উচ্চতা এবং গলার থাকা ফাঁসের দাগ হিসেব করলে দেখা যায় ওই রশিতে ঝুললে সালমানের পা সরাসরি মাটি স্পর্শ করে। তাহলে ঝুলন্ত অবস্থায় পা মাটিতে ঠেকে থাকলে একজন মানুষ ফাঁস লেগে মারা যায় কিভাবে? চতুর্থত, ঘরের জানালার পর্দা ছেঁড়া ছিল কেন এবং জানালার গ্লাসে অসংখ্য মানুষের হাতের আঙুলের ছাপ কোথা থেকে এলো? পঞ্চমত, বাথরুমে একটি লক করা সুটকেস পাওয়া গিয়েছিল যার ভেতরে ছিল ভেজা কাপড়। এই ভেজা কাপড়ের রহস্য আজ পর্যন্ত উদ্ঘাটিত হয়নি। ষষ্ঠত, ঘরের মেঝেতে পড়েছিল দামি ডানহিল সিগারেটের ফিল্টার। সালমান নিজে ওই ব্র্যান্ডের সিগারেট খেতেন না, তাহলে নিজের বেডরুমে সেই বিশেষ সিগারেট কে খেয়ে মেঝেতে ফেলে রেখেছিল? সপ্তমত, পাশের ফ্ল্যাটের প্রতিবেশীরা সাক্ষ্য দিয়েছিলেন যে মধ্যরাতে সালমানের ড্রেসিং রুমে ব্যাপক মারামারি ও চিৎকার চেঁচামেচি হয়েছিল। তারা জানালা দিয়ে ধস্তাধস্তি দেখতে পেলেও ভেবেছিলেন স্বামী স্ত্রীর ঝগড়া। সেদিন রাতে ড্রেসিং রুমে আসলে কি ঘটেছিল? অষ্টমত, ফ্যানে ঝুলতে দেখে সামিরা দাবি করেছিলেন যে একাই রশি কেটে সালমানকে নিচে নামানোর পর সে প্রতিবেশীদের না ডেকে বা হাসপাতালে না নিয়ে সালমানকে গোসল করায় এবং গায়ে তেল মালিশ করে। একটা নিথর দেহ পাওয়ার পর হাসপাতালে না গিয়ে গোসল করানো কি কোনো স্বাভাবিক মানুষের আচরণ হতে পারে? সালমানকে তাড়াহুড়ো করে যে নতুন হাফ প্যান্ট পরানো হয়েছিল সেটির ব্র্যান্ডের স্টিকার পর্যন্ত খোলা হয়নি। নিথর শরীরে তেলে ডলে ডলে কিসের আলামত মোছার চেষ্টা করা হয়েছিল? দর্শক, স্বাভাবিক নিয়মে এমন অস্বাভাবিক মৃত্যুর পর পরিবারের সদস্যদের জেরা করা বা রিমান্ডে নেওয়ার কথা থাকলেও সামিরা আর তার পরিবারের কাউকেই কেন থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলো না? সুপ্রিয় দর্শক, আপনি কি মনে করেন সালমানকে অপমৃত্যু করেছিলেন নাকি তাকে শেষ করা হয়েছিল? কমেন্ট বক্সে জানান ভাবনা। ধন্যবাদ।